আমাদের সমাজে অনেক মানুষ আছে, যদি লেভেল নিম্ন মধ্যবিত্ত থেকে উপরের লেভেলে উঠে তাহলে মানুষকে আর মানুষই মনে করে না। অথচ সে জানে না সেও আগে নিচের লেভেলে বসবাস করেছে। কিন্তু যে সৃষ্টিকর্তা তাকে এমন লেভেলে উঠিয়েছে, সে চেষ্টা করলে কিন্তু তাকে আবার আগের স্থানে পৌঁছে দিতে পারে। তাই অহংকার করেন না, একদিন এই অহংকারে আপনাকে পতন করবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা রাখছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যেখান থেকে আমার ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সবার কাছে আরও একটা অনুরোধ রইল, ভিডিওতে ভিডিও দেখে ভিডিওর নিচে কেউ বলবেন না যে লাইক দিয়ে দেখেছি, লাইক কমেন্ট করেছি। ছোট্ট একটা কমেন্ট করবেন, না হলে ইমোজি দিবেন। তো যাই হোক, আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন ইনশাল্লাহ। ভিডিওর কোন অংশ ইনশাল্লাহ ভালো লাগবে সে আশা রাখছি। তো টাইটেলে তো দেখতে পেয়েছেন, ছেলের বেডরুমটাকে একটু নতুন রূপ দিলাম। তো আমি কিন্তু আমার ছেলের বেডরুম তেমন একটা পরিষ্কার করি না, যেহেতু এই বেডরুমে তেমন একটা কেউ থাকে না। তো এক সপ্তাহে একবার বিছানা চাদর চেঞ্জ করে দেই। তা আমার অনেক শখের কম্বলের যে বিছানা চাদরটা আছে সেট মিলানো, সেটাই আজকে বিছিয়ে দিলাম। আর উপরে ছোট টেবিলের যে একটা রানার দেখতে পেয়েছেন, এটা আমার একটা শাড়ি আমি কেটে ওয়ারড্রোবের উপরের অংশ দিয়েছি এক পার্ট, আর এক পার্ট টেবিলের উপরে দিয়েছি। তো এই তো টেবিলটাকেও একটু গুছিয়ে নিয়েছি। তো ফাইনাল লুকটা একটু শেয়ার করলাম। কেমন হয়েছে আমার এই কম্বলের বিছানা চাদরটা কমেন্টস করে জানাবেন। কমেন্টস করলে অনেক বেশি ভালো লাগে। আমার ছেলের বেডরুমটা একেবারে সিম্পল, আমি সব ভিডিওতে প্রায়ই বলি। তো যেহেতু বেডরুমটা অনেক ছোট, তাই এখানে তেমন একটা ফার্নিচার নেই। ওর একটা বুক সেলফ, ওয়ারড্রোব, জুতার একটা র্যাক আর একটা খাট, এই কয়েকটা ফার্নিচারে ও রুমটা গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম কিচেনে। ফ্লাওয়ার ভাসগুলো আজকে হুইলের গুঁড়ি দিয়ে আর গরম পানি দিয়ে একটু পরিষ্কার করব। এগুলো অনেক পরিমাণে ময়লা হয়েছে। দেখা গেছে এগুলো 2 থেকে 3 মাস পর পর আমি পরিষ্কার করি। পরিষ্কার না করলে একেবারে বালি উপরে দেখা যায়। আর আমি যে স্পুন রাখছি যে মিল্ক পটে, সেটাও একটু ধুইয়ে দিয়েছি। আর ফ্লাওয়ার ভাজ রাখার যে জারটা আছে ওটাও সুন্দর করে ধুইয়ে পরিষ্কার করে রাখবো। তো আজকের ভিডিওটা আমি কিন্তু বেডরুম গোছান দিয়ে শুরু করেছি, তারপর বেডরুমটা গুছিয়ে কিচেনে চলে এসেছি। তো আমরা কিন্তু সকালে খাবারটা খেয়ে নিয়েছি, রাতের রান্না করা খাবার ছিল। তো আমি এখন সব কিছু সুন্দর করে পরিষ্কার করে তারপর ফ্লাওয়ার ভাসগুলো কিচেনে ধুইয়ে আমি রোদ্রে ছাদে দিয়ে আসবো। তো 1 ঘন্টার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। তো অনেক বেশি পরিষ্কার হয়েছে, দেখেন আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করলে তেমন একটা নষ্ট হয় না। তা আমি কিভাবে পরিষ্কার করলাম সেটা দেখিয়ে দিয়েছি। তারপর 1 ঘন্টা পর্যন্ত আমি রেস্ট নিয়েছি, ঘর দরজা ঝাড় দিয়েছি অফ ক্যামেরায়। তারপর এই তো এই ফ্লাওয়ার শুকিয়ে গেছে, তো সেগুলো এনে এখন জারে রেখেছি। আর চামচগুলো মিল্ক পটে রেখে এখন টেবিলে গুছিয়ে রাখবো। তো সময়ের কাজ সময়ে করি, যেহেতু হেল্পিং হ্যান্ডে বলতে কেউ নেই। তারপর গতকাল রাতে আমার শাশুড়ি আমার জন্য কি কি পাঠিয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো টমেটো দিয়েছে, এগুলো আমার শাশুড়ি গেরির ভিতরে 2-1টা গাছ লাগিয়েছে, তাতে হয়েছে। আর কিছু সিম কেটে দিয়েছে, আর কিছু সিম আস্ত দিয়েছে। আর এক ছড়া কলা দিয়েছে, কাঁচা পাকনা মিলিয়ে নিজেদের ঘেরের কলা। তো এই 3টা জিনিস পাঠিয়েছে, তো আমি এগুলো এখন একটু রেডি করে রাখবো। আর এছাড়া আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার জন্য অনেক কিছুই পাঠায়, হয়তো বা ভিডিওতে শেয়ার করতে পারি না। তো যাই হোক, এগুলো বাংলা কলা, দেখতে কিন্তু ছোট হলেও খেতে অনেক বেশি ভালো আর একেবারে পুষ্টি, কোনো ফরমালিন নেই। তো যাই হোক, তারপর চলে আসলাম নিজের বেডরুমে। তো বেডরুমটা একটু অফ ক্যামেরায় পরিষ্কার করেছি, আর এদিক দিয়ে মেয়েকে হাতে করে শিক্ষা দিচ্ছি। তো ও এখন পেন্টিং করছে, যেহেতু প্রাক প্রাথমিকের বই দিয়েছে ওকে। তো প্রাক প্রাথমিকের বই এখনও কিন্তু ভর্তি করাই নাই। ওর বাবা ওদের গ্রামের স্কুল থেকে ওর জন্য প্রাক প্রাথমিকের বই নিয়ে এসেছে। তো ওটার ভিতরে অনেক পেন্টিং করার জন্য, ড্রয়িং করার জন্য অনেক কিছু আছে। তো ওগুলো আঁকতেছে ক্রেয়ন্স দিয়ে। তো এখন জামা কাপড়গুলো ভাজিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম।
তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো ইদানিং দেখি অনেক প্রিয় প্রিয় আপুরা ইউটিউব থেকে চলে যাচ্ছে। তো ইমতিয়ান ব্লগের রেহানা আপু আজকের ভিডিওতে বলেছে যে অনেক আপুরা চলে গেছে, কিন্তু তখন রেহানা আপুর মুখে অনেক আপুদের কথা শুনে অনেক বেশি কান্না পেয়েছে। তা আপুরা চলে গেছে জানি, কারণ ইউটিউবে তেমন একটা এখন কোনো মানে আর্ন করতে পারে না, কষ্ট করে ঠিকই সেই পরিমাণ ভিউজ হচ্ছে না, ওয়াচ টাইম হচ্ছে না। তা আগে যারা ইউটিউব চ্যানেল খুলেছে তারাই কিন্তু গেইন করেছে। তো যাই হোক, দেখি কতদিন টিকে থাকতে পারি। তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আমি এখানে মানে ডাল আর ভাত রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন ডালে ধনেপাতা দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন বাগার দিয়ে নেব। তো আমি কিন্তু আজকে সে আমার শাশুড়ি যে পাঠিয়েছে সিম, তো সিম টমেটো আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর হচ্ছে আমি টমেটোকে সিদ্ধ করে উপরের বাকল ফেলে দিয়েছি, সেগুলোকে একটু কুচলিয়ে নিয়েছি টমেটো চাটনি করার জন্য। সেদিন টমেটো চাটনি করাতে আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ড অনেক বেশি মজা পেয়েছে। তো সেজন্য আজকেও করব। তো আজকে দুপুরে একেবারে সিম্পল রান্না করব, কারণ ফ্রিজে কোনো মাছ মাংস কিছুই নেই। সকালবেলা আমার হাজব্যান্ড 500 টাকার চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি এই তরকারিটা রান্না করার জন্য, আর বাকিটা ফ্রিজে তুলে রেখেছি। তো যাই হোক, ডালে বাগার দিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে তরকারিটা রান্না করে নেব। আমার প্রায় ভিডিওতে দেখেন আপনারা যে আমি এই কড়াইতে তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমি ফ্রাই প্যানের পাতিলে তেমন একটা তরকারি রান্না করতে পারি না, মানে এত নাড়াচাড়া করে এক হাতে ধরে রাখা লাগে। তো সেজন্য অনেক বেশি বোরিং লাগে, তাই আমি এই কড়াইটাতে রান্না করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। তা আমার প্রায় ভিডিওতে আপনারা দেখেন যে এই কড়াইতে আমি রান্না করি। তা আমি এই ধরনের আর একটা কড়াই নেব একটু ছোট সাইজের। তো এটা কিন্তু কিয়ামের কড়াই, রান্না করলে মানে আমার মনে হয় যে এই কড়াইতে রান্না করলে অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, বিভিন্ন জিনিস দিয়ে তো চিংড়ি মাছটা একটু ভেজে কষিয়ে নিয়েছি। তো ডিটেলস আজকে রান্নার শেয়ার করলাম না আপনাদের সাথে, বিভিন্ন কথাই বললাম। তো যেটা বলেছি যে অনেক আপুরা ইউটিউব থেকে চলে যাচ্ছে, তো জানি না আপুদের জন্য অনেক বেশি খারাপ লাগে। ইউটিউবে আমরা কিন্তু একজন আরেকজনের অনেক বেশি কাছের হয়ে গিয়েছি, তাই আপুদের ভিডিও অনেক বেশি মিস করছি। তা আমি আপুদেরকে বলবো, আপনারা মানে ভিডিও করেন কিছু আর্ন করার জন্য, কি ভাগ্যে থাকলে পাবেন আর ভাগ্য না থাকলে না পাবেন। তো যাই হোক, তারপর হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় তরকারিটা কষিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো জলের পানি অ্যাড করব। তো এই সিম টমেটো আলু রান্নাটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেক বেশি মজা লাগে। তো এটাই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো এখন আমার তরকারিটা আমি হয়ে গেছে, আর হচ্ছে সে টমেটো চাটনিটা তৈরি করে নেব। তো আমি সরিষার তেল দিয়ে টমেটো চাটনিটা তৈরি করে নেব। তো এখানে সরিষার তেলের ভিতরে আমি বেশি পরিমাণ থেতো করা রসুন, পেঁয়াজ কুচি দিয়েছি, আর সেই টমেটোর টা দিয়ে দিয়েছি ফিনিশিং করা। আর এখন 2 টেবিল চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা একটু বেশি দিলে চাটনিটা খেতে অনেক বেশি মজা লাগে। আর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি। চাইলে হলুদের গুঁড়াটা স্কিপও করতে পারেন। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম। তো মাশাল্লাহ, শীতে কিন্তু চিংড়ি মাছ দিয়ে সিম টমেটো আলু এই প্রথম খেয়েছি, আর খাই নাই, অনেক বেশি মজা লাগে। আজকে কিন্তু ওনাকে বলেছি, মানে আমার হাজব্যান্ডকে, যে চিংড়ি মাছ পাইলে নিয়ে আসবে, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, এই তরকারিটা রান্না করব। তো আমার এই তরকারিটা রান্না কেমন হয়েছে আমাকে কমেন্টস করবেন। আর এই তো চাটনিটাও হয়ে গেছে। এখন খাবারগুলো বাটিতে আমি সার্ভ করে টেবিলে দিয়ে দেব। তো 2 বাচ্চা আর আমি খাবারটা খেয়ে নেব। তো এই তো একেবারে বাটিতে বেড়ে নিয়েছি, টেবিলে দিয়ে দিলাম। তো লুকটা শেয়ার করলাম। তা আজকে একেবারে সাদামাটা খাবার, মাঝে মধ্যে এই ধরনের খাবার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমার 2 বাচ্চারে চাটনি আর চিংড়ি মাছের তরকারি অনেক বেশি পছন্দ। তারপর খাবার খেয়ে চলে আসলাম। বিকেলে ওকে একটু ঘুরতে বের করি।
মানে সারাদিন তো ঘরের ভিতরে আটকানো থাকে। একটু মাঝে মধ্যে বের হলে ও অনেক বেশি খুশি হয়। তো ও কিরকম খুশি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন মানি যে কিভাবে লাফালাফি করতেছে। তা আমি আবার ক্যামেরাটা অন করলাম যেহেতু আমি বাইরে বের হলে মোবাইল সাথে করে নিয়ে আসি। তো ক্যামেরাটা দেখিয়ে দিলাম। তো এই যে সবসময় এই বাসাটা দেখাই, এই বাসাটা আমার অনেক বেশি পছন্দ। তো ভবিষ্যতে আমি যদি বাসা করি এই মডেলে করব ইনশাল্লাহ। তো আপনাদেরকে আরো একটা কথা বলি, আমি কিন্তু এই উপজেলায় 20 লাখ টাকার জমি কিনেছি। তো ইনশাল্লাহ আর 1 বছর পরে ঘর শুরু করব। তো যাই হোক এই বাসার ডিজাইন আমার অনেক বেশি পছন্দ। তাই বাসাটা আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আর দেখেন পাকনা বুড়িটা সেই ইটের ভাঙ্গনের উপরে উঠেছে। তো পাশে একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন এর কাজ চলে। তো সেই ইট ভেঙেছে সেখানেও উঠে লাফালাফি করছে। তারপর চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করার জন্য। তা থাম্বনেইলে তো দেখতে পেয়েছেন যে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী চালের গুঁড়া আর কলা দিয়ে এক ধরনের পিঠা তৈরি করব। তো এটাকে কি পিঠা বলে আমি তেমন একটা জানি না। তো কলার পিঠাই বলে। তো আমার মা কিন্তু এই পিঠাটা অনেক সুন্দর করে তৈরি করেন। তা আমি কিন্তু এখানে ৭ পিস কলা নিয়েছি। তো এই কলাটা কিন্তু আমার আগের আনানো ছিল। তো আমি চুলে রেখেছি। তো এখন কলাটা মেশ করে আমি চালের গুঁড়ার ভিতরে দিয়ে দিলাম। তো এখানে আমি ২ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। মানে আতপ চালের গুঁড়া। আর এখানে কাঠালি গুড় নিয়েছি। তো কাঠালি গুড়টা আমি মানে ফিনিশিং করে নিয়েছি। তো এখন একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিলে একেবারে কেকের মতো ফুলে উঠবে। আর এখন পরিমাণ মতো মানে ময়দা দিয়ে দিলাম। ময়দাটা আপনারা বুঝে দিতে পারেন। তো ময়দা দিলে এই পিঠাটা একেবারে কেকের মতো সফট হবে। তো এবার সবগুলো উপকরণ আমি মিক্সড করে নেব। তো অল্প, অল্প করে বুঝে শুনে কিন্তু পানি দিতে হবে। তো যাই হোক আমি ডোটা তৈরি করে নিয়েছি। তো এক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আরও একটু ময়দার দিয়ে দিলাম যেহেতু একটু মনে হচ্ছে নরম হয়ে গেছে। তো সেজন্য পানি কিন্তু বুঝে শুনে দিবেন। তো এই ধরনের ঐতিহ্যবাহী পিঠা কিন্তু আমাদের এখন মানে বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাচ্ছে। এই পিঠা খেতে কিন্তু অনেক মজা। তো যাই হোক আমি পাতিলে গরম পানি দিয়ে তারপর নতুন একটা গেঞ্জি আমার ছেলের সেটাকে আমি ধুইয়ে রেখেছি। তো সে মানে সুন্দর করে বেঁধে দিয়েছে আমার হাসব্যান্ড। এখন আমি ডোটা দিয়ে দেব। তো একেবারে একটা সুন্দর মানে হয়েছে কেকের আবরণের মতো। তো ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে দেব। তো আমার মা কিন্তু এই পিঠা ওই যে দস্তার তাওয়া আছে সেই তাওয়াতে কলা পাতার ভিতরে করে বানায়। তা আমি কিন্তু এভাবেই দিয়েছি। আমি ইউটিউবে দেখেছি এক আপু এভাবে দিতে। তো যাই হোক দেখেন একেবারে কেকের মতো ফুলে উঠেছে। আর আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখেছি সম্পূর্ণটা হয়ে গেছে। তো যাই হোক ফাইনালি আমি মাঝখান থেকে কেটে রেখেছি। এখন পিঠাটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিব যে কেমন হয়েছে। তো মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে যে মনে হয় কেক ফেল পিঠাটার কাছে। তো এটা হচ্ছে কলার পিঠা। তো আমি কেটে নিয়েছি কেকের মতো করে পিস, পিস করে। আর আপনাদেরকে একটা দেখিয়ে দেব যে কেমন হয়েছে পিঠাটা। তো আশা করছি ঐতিহ্যবাহী পিঠা মানে হারিয়ে যাওয়া গ্রাম বাংলা থেকে এই পিঠাটা আপনারা তৈরি করে খাবেন। ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আর বাচ্চাদেরকে একটু ফল কেটে দেব যেহেতু ওরা সকালবেলা ফল দেই নাই। তো আমি ৬ পিস কলা নিয়েছি ৩ জনের জন্য ২ পিস করে। আর ২ টা ডালিম কেটে দেব ওদেরকে। তো ডালিম কাটতে গেলে আমার কাছে অনেক বেশি বিরক্তিকর মনে হয় যে একটা, একটা করে তুলতে হয়। তো আজকে আমরা ডালিমগুলো কেটে নিয়েছি। এখন আমি আর আমার মেয়ে নাস্তাটা করে নেব। আর আমার ছেলে তো ক্যামেরার সামনে আসবে না। তো ওকে আবার আমি টেবিলে খাবারটা দিয়ে দেব। তা আমি একটু পিঠা খেয়ে দেখলাম। তা আমার মেয়েকেও একটু খাইয়ে দিলাম যে কেমন হয়েছে।